নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনেও যেমনটা বোঝা যাচ্ছিল এই নিফটি ফিফটি এটা পজিটিভই ওপেন হবে, সেরকমটাই ওপেন হয়েছে। দেখতে পাচ্ছেন এই 24,108 কাছে ওপেন হয়েছে এবং তারপরে দিনের শেষে মোটামুটি দেখতে পাচ্ছেন অনেকবার বেড়েওছে, তারপরে আবার এই টপ লেভেল থেকে পড়েওছে। এরকম ভলিটিলিটি দেখে দিনের শেষেই 24,119 বন্ধ হয়েছে। তো প্রায় 0.5% কাছাকাছি বেড়ে আজকের দিনে নিফটি ফিফটি ক্লোজিং দিয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের এই যে ইলেকশনের রেজাল্ট সেটাও প্রায় এসে গেছে বলতে পারেন। মানে মোটামুটি একটা ক্লিয়ারিটি পাওয়া গেছে। এখনো তো ফাইনাল যে রেজাল্ট মানে একদম ক্লিয়ারিটি সেটা আসেনি, কিন্তু মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে যে কোন স্টেটে কোন পার্টি ক্ষমতায় আসছে। যেমনটা এই আসাম, এখানে দেখতে পাচ্ছেন এই বিজেপি এরা অনেক সিটে এগিয়ে রয়েছে, এই 57টায় লিড করছে এবং এই 25খানায় ইতিমধ্যেই জিতে গেছে। তারপরে এই কেরালার যদি কথা বলি আইএনসি, তো এটা ইন্ডিয়ার একটা এলাই মানে বিজেপির জোট সঙ্গী বলতে পারেন। এরাও দেখতে পাচ্ছেন এই কেরালাতে সরকার করছে, এখানে 55টায় জিতে রয়েছে এবং 8টায় এগিয়ে রয়েছে। তারপরে পন্ডুচেরি, এখানেও দেখতে পাচ্ছেন এই এনডিএ জোট সঙ্গী মানে বিজেপির সঙ্গে যোগ রয়েছে, সেরকম এই এআই এনআরসি এরাই সরকার গড়ছে। তারপরে যদি তামিলনাড়ুর কথা বলি, তামিলনাড়ুতে তো সেরকম বিজেপি নেই। এইখানে দেখতে পাচ্ছেন এই তালাপতি বিজয়ের এই যে টিভিকে, এটা নতুন পার্টি, তো এরাই অনেকটা এগিয়ে রয়েছে, 99খানা সিটে এগিয়ে রয়েছে এবং 11টা ইতিমধ্যেই জিতে গেছে। এবং এদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে বিজেপি তারা 12টাই জিতেছে এবং তারই সঙ্গে সঙ্গে 187খানাতে লিড করছে। অর্থাৎ কি দেখতে পাচ্ছেন এই আসাম বলুন, কেরালা বলুন, পুন্ডুচেরি বলুন বা ওয়েস্ট বেঙ্গল, এই সবগুলো থেকেই এমন সংকেত আসছে যেটা মার্কেটের জন্য ভালো। অর্থাৎ কি সেন্ট্রালে যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টই এই স্টেটগুলোতে সরকার করতে চলেছে। তবে মোটামুটি সন্ধ্যের পরে ফুল ক্লিয়ারিটি এসে যাবে। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছেন আজকে টোটাল সিট যে 294খানা রয়েছে, তার মধ্যে 293খানা সিটে এই গণনা হচ্ছে এই ফলতা বিধানসভায়। পরে ইলেকশন হবে 21শে মে, তার আগে যেগুলোতে এই গণনা হচ্ছে দেখতে পাচ্ছেন এই বিজেপি এরাই 199খানা সিটে টোটাল এগিয়ে রয়েছে। এই এআইটিসি মানে তৃণমূল কংগ্রেস, এদের সিট সংখ্যা বর্তমানে দেখতে পাচ্ছেন এই 88 কাছাকাছি রয়েছে। তারপরে কংগ্রেস এদের 2টো রয়েছে। তারপরে হুমায়ুন কবিরের এই যে ইউপি এদের 2টো রয়েছে। সিপিআইএম এরা বর্তমানে একটা পেয়েছে, মানে এগুলো চলছে। তারপরে এআইএসএফ এরাও দেখতে পাচ্ছেন এই একটার কাছাকাছি রয়েছে। আর এই ওয়েস্ট বেঙ্গলে সরকার গঠন করতে গেলে কতগুলো সিটের প্রয়োজন হয়? 148খানা সিটের প্রয়োজন হয়। তো সেই হিসেবে দেখতে পাচ্ছেন বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে এবং এর পরেও যদি পরিবর্তন হয়, খুব বড় পরিবর্তন হতে পারে না, 2-4টে সিটের হয়তো এদিক ওদিক হতে পারে। এবং এদের মধ্যে দেখতে পাচ্ছেন 199টা যেগুলোতে বিজেপি এগিয়ে রয়েছে, তার মধ্যে 12খানাতে ইতিমধ্যেই জিতে গেছে এবং 187খানাতে লিড করছে। অন্যদিকে মমতা ব্যানার্জির এই যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এরা দেখতে পাচ্ছেন টোটাল এই 88খানাতে এগিয়ে রয়েছে, তার মধ্যে 4টেতে জিতেছে এবং এই 84খানাতে লিড করছে। এই ইলেকশনের রেজাল্টের দিক থেকে ভালো সংকেত আসার পরেই বলতে পারেন এই যে নিফটি ফিফটি এখানে কিন্তু তেজি দেখা গেছে। আর উপর দিকে আজকে নিফটি ফিফটি কত হাই লাগিয়েছিল? এই 24,290 হাই লাগিয়েছিল। আজকে 24,200 এই লেভেলের উপর ক্লোজ দিতে পারলে ভালো হতো, সেটা হয়নি, তবে আস্তে আস্তে হবে। আজকের দিনে ক্লিয়ারিটি আসছে মার্কেট থেকে, কালকে নিফটি ফিফটির এক্সপায়ারি রয়েছে, তো বুধবার থেকে মার্কেটে কিন্তু একটা ফ্রেশ তেজি আসতে পারে এবং এই 24,200 লেভেলটাকে ভাঙলে উপরের দিকে 24,500 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডাইসেস নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন প্রায় 0.5% বাড়া, নেক্সট 50 0.92% বেড়েছে। নিফটি ব্যাংক একদম ফ্ল্যাটিশ টাইপের, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.61% পজিটিভ, মিড ক্যাপ সিলেক্ট এটা 0.1% বাড়া। তারপরে 100, 200, 500 সবই দেখতে পাচ্ছেন এই পজিটিভে ক্লোজ হয়েছে। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো 0.60% কাছাকাছি বাড়া। তারপরে স্মল ক্যাপ 100, স্মল ক্যাপ 50 এগুলো 0.70%, 0.89% এরকম বাড়া রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন বেশিরভাগ ইন্ডেক্স আজকে কিন্তু সবুজেই বন্ধ হয়েছে। আর ওভারঅল মার্কেট ব্রেক কেমন ছিল? এখানে দেখতে পাচ্ছেন 2140খানা শেয়ার পজিটিভে বন্ধ হয়েছে এবং পড়া শেয়ারের সংখ্যা 1187খানা। এখানে বাড়া শেয়ারের সংখ্যা অনেকটাই বেশি। এবং এর সঙ্গে সঙ্গে যদি সেক্টর ওয়াইজ কথা বলি, কিছু কিছু সেক্টরের পতন দেখা গেছে। এই নিফটি অটো এটা 0.72% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.88% বাড়া, এফএমসিজি এটাও কিছুটা পজিটিভ বন্ধ হয়েছে। আইটি মিডিয়া এগুলো ডাউন, আইটি প্রায় 1%-এর কাছাকাছি ডাউন এবং মিডিয়া প্রায় 0.5%-এর কাছাকাছি ডাউন। মেটাল 1%-এর কাছাকাছি বাড়া, ফার্মা 0.89% বাড়া। তারপর পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক এগুলো দেখতে পাচ্ছেন কিছুটা লাল নিশানে বন্ধ হয়েছে। রিয়েলটি সেক্টর খুবই ভালো পারফর্ম করেছে, 2.41% বাড়া। তারপরে হেলথ কেয়ার ইন্ডেক্স এটা 1% বেড়েছে আর এই কনজিউমার ডিউরেবলস এটা 0.37% বাড়া। বেশিরভাগ ইন্ডেক্সই দেখতে পাচ্ছেন আজকের দিনে পজিটিভই কিন্তু বন্ধ হয়েছে। প্রথমত এই যে গ্লোবাল মার্কেট, এখান থেকে ভালো সংকেত ছিল, মানে এর আগে তো ভারতীয় মার্কেট ওপেন ছিল না,
তখন কিন্তু এই গ্লোবাল মার্কেটগুলো ভালো পারফরমেন্স দেখিয়ে দিয়েছিল। তারই যে ইম্প্যাক্ট সেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে পড়েছে এবং দেখতে পাচ্ছেন আজকে বেশিরভাগ গ্লোবাল মার্কেট লালেই কিন্তু ট্রেড করছে এবং বিশেষ করে বলতে পারেন আমাদের ইন্ডিয়ান মার্কেট শুরুতে তো অনেকটা সবুজে ওপেন হয়েছিল, কিন্তু তারপরে এই যে 12টা 12:30টার পর থেকে পড়তে শুরু করে। এর পেছনে কারণটাই হচ্ছে এই গ্লোবাল মার্কেট। এই যে গ্লোবাল মার্কেটগুলো, এই ড্যাক্স বলুন, ফুটসি বলুন, এগুলো মোটামুটি 12টা 12:30 এরকম সময় থেকে ওপেন হয়ে যায় এবং এইগুলো যেহেতু লালে ট্রেড করছে সেই কারণের জন্য ভারতীয় মার্কেট একটু প্রেসার তৈরি হয়েছিল। এই মার্কেটগুলো যদি সবুজে থাকতো তাহলে ভারতীয় মার্কেটে কিন্তু আজকে আরো ভালো তেজি দেখাতে পারতো। এই গ্লোবাল মার্কেট থেকে আগে ভালো সংকেত ছিল, তারই সঙ্গে সঙ্গে ইলেকশনের রেজাল্ট এটাও ভালো সংকেতই দিচ্ছে। তবে এর মাঝখানেও ভুলে গেলে চলবে না, এই এফআইআই ডিআইআই এখান থেকে কিন্তু ভালো সংকেত নেই। এই এফআইআই এরা লাগাতার হেভি পরিমাণে বিক্রি করছে। এর আগের দিনই এফআইআই প্রায় 8,047 কোটি টাকার শেয়ার বিক্রি করেছিল, সেখানে ডিআইআই এরা কিনেছিল 3,487 কোটি টাকার শেয়ার। তো এখানে এফআইআই যে বিক্রি সেটা থামা কিন্তু খুবই প্রয়োজন। আর এরপরে চলুন টপ গেনার লুজার গুলো দেখে নিই। এই সেম ইন্ডিয়া 14.71% বেড়েছে, এর আগেও একদিন প্রায় 20%-এর কাছাকাছি বেড়েছিল এবং দেখতে পাচ্ছেন এই 2-3 দিনে প্রায় 40%-এর কাছাকাছি বেড়ে গেছে। তারপরে এই আর কাবেল 12.30% বাড়া, এইচএফসিএল এটা বেড়েছে 8.59%। তারপরে মিশো লিমিটেড এটা 12.46% বেড়েছে। এই মিশো বাড়ার কারণ কি? এইখানে দেখতে পাচ্ছেন এই জেপি মর্গান এরা এই কোম্পানিটাকে কভারেজ দিয়েছে। কত টার্গেট দিয়েছিল? এই 215 টার্গেট দিয়েছিল। যদিও এটা কিছুদিনের পুরনো খবর, দেখতে পাচ্ছেন এপ্রিলের 30-এর খবর এবং তারপর থেকে মিশো শেয়ারটা এতটাই তেজি দেখিয়েছে, দেখতে পাচ্ছেন এই কদিনেই প্রায় 25%-এর কাছাকাছি বেড়ে গেছে এবং যে টার্গেট প্রাইস ছিল 215 সেটাকেও ছাপিয়ে কিন্তু আজকে উপরে উঠে গেছে। তারপরে কোম্পানি ডক্টর লালপ্যাল ল্যাব লিমিটেড, এইখানে কোম্পানির নাম্বার আলোচনা করেছিলাম, কিছুটা খারাপের দিকেই ছিল। এইখানে সেলস বা রেভিনিউ এটা তো ইয়ার অন ইয়ার 17% বেড়েছিল, কিন্তু যদি নেট প্রফিট দেখেন এটা আবার 15% পড়ে গিয়েছিল। তারই সঙ্গে সঙ্গে যদি দেখেন এই অপারেটিং প্রফিট মার্জিন এখানেও প্রেসার ছিল, 28% থেকে কমে 27% হয়েছিল। তবুও দেখতে পাচ্ছেন কোম্পানিটা ভালো পারফর্ম করে দিয়েছে। এর পেছনে কারণ কি? দেখতে পাচ্ছেন এই ব্রোকারেজের কমেন্ট্রির পরেই এই শেয়ারগুলো কিন্তু তেজিতে এসেছে। আপবিট ব্রোকারেজ কমেন্টারি, এই মর্গান স্ট্যানলি দেখতে পাচ্ছেন এরাই ওভারওয়েটের টার্গেট দিচ্ছে, নোমুরা এরাও এই বাই রেটিং দিচ্ছে, কিছু কিছু সেল রেটিং দিচ্ছে, তার মধ্যে গোল্ডম্যান সাইজ রয়েছে এটা সেল রেটিং দিচ্ছে, কিন্তু বেশিরভাগ ব্রোকার তারা কিন্তু বাই রেটিং দিয়েছে। তো এই কারণে কিন্তু এই স্টকটা বেড়েছে। নাম্বার কিন্তু এমনিতে খুব একটা ভালো ছিল না। তারপরে কোম্পানি বেদান্তা লিমিটেড, যেদিন ডিমার্জ হয় এমনিতে অ্যাডজাস্টমেন্টের কারণে দেখাচ্ছিল এই টপ থেকে 64% পড়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি সেদিন 6%-এর কাছাকাছি পড়েছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন একদিন দুদিন পরে আবার কিন্তু 8%-এর কাছাকাছি র্যালি দেখিয়ে দিয়েছে। এমনিতে কি হচ্ছে, এই কোম্পানিটা যে ডিমার্জ হচ্ছে তার ফলে কি হবে, এই ভ্যালু আনলকিং হবে, অর্থাৎ এই কোম্পানির যে আলাদা আলাদা আরো 4খানা শেয়ার মার্কেটে লিস্ট হবে, ইনভেস্টররা চাইলে তাদের যেটা ইচ্ছা সেই বিজনেসে যেতে পারে। যেমন যদি বেদান্তের কথা বলি, এরা কিসের ব্যবসা করবে? শুধুমাত্র যে বেদান্ত লিমিটেড, এরা এই জিঙ্ক বলুন, সিলভার বলুন, কপার বলুন, এইগুলোর ব্যবসা করবে। তো যে সমস্ত ইনভেস্টরদের শুধুমাত্র এই জিঙ্ক, কপার এবং সিলভার এই ব্যবসাগুলোর উপর ইন্টারেস্ট রয়েছে, তারা চাইলে শুধুমাত্র বেদান্ত লিমিটেড এই শেয়ারটা কিনতে পারবে। তো আগে কি হতো, কোনো ইনভেস্টরের ধরুন এই জিঙ্ক, সিলভার এবং কপার এই ব্যবসাগুলোতে ইন্টারেস্ট ছিল না, কিন্তু এদের যে আলাদা ব্যবসা ছিল যেমন এই অ্যালুমিনিয়াম, গ্যাস, এতে ইন্টারেস্ট ছিল। তো তাকে কিনতে গেলে কি করতে হতো, এই বেদান্ত এই শেয়ারটা পুরোটাই কিনতে হতো। কিন্তু বর্তমানে তাদের কাছে চয়েস এসে গেল, যদি অয়েল অ্যান্ড গ্যাস পছন্দ হয় তো এর যে আলাদা একটা শেয়ার লিস্ট হবে সেটা কিনতে পারে। তার সঙ্গে সঙ্গে ধরুন বর্তমানে যেটা রয়েছে এই সিলভার, কপার এবং জিঙ্কের বিজনেস এই বেদান্ত লিমিটেড, তো ইনভেস্টররা চাইলে শুধুমাত্র এই শেয়ারও কিন্তু কিনতে পারে। মানে কি বুঝতে পারছেন, ইনভেস্টরদের টাকা আলাদা আলাদা ভাবে কিন্তু এই কোম্পানির 5খানা শেয়ারে চলে আসবে। তো এটাই কিন্তু কোম্পানিটাকে আস্তে আস্তে উপরে তুলছে এবং এই কোম্পানিটা এখান থেকে আরো উপরে যাওয়ার ক্ষমতা কিন্তু রাখে। তারপর একটি কোম্পানি এপিকদার লিমিটেড, নাম্বার খুবই স্ট্রং ছিল। ইয়ার অন ইয়ার যদি দেখেন মোটামুটি একটু খারাপ লাগবে, কিন্তু সেলসের ফ্রন্টে ভালো, এই 628 কোটি থেকে বেড়ে 736 হয়েছিল। এখানে নেট প্রফিট দেখুন, এটা তো ইয়ার অন ইয়ার পড়ে গিয়েছিল, দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 5% ডাউন, কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখেন প্রায় ডবলের কাছাকাছি এসেছে এবং এই কারণে স্টকটা বেড়েছে। তারপরে এই অ্যাস্টারডিএম হেলথকেয়ার লিমিটেড, এখানে কোম্পানির নাম্বার ভালো ছিল, কোয়ার্টার পরের প্রফিট এটা 77% বাড়া। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ রেভিনিউ পার পার্সন, মানে একজন মানুষের মাথা পিছু যেটা কামাচ্ছে তার পরিমাণ এই 9% বেড়েছে। এমনি যেহেতু কোম্পানি কি করছে, তাদের মার্কেট শেয়ার বাড়াচ্ছে, তারই সঙ্গে সঙ্গে আগের যে মানুষরা ইউজ করতো তাদের থেকেও কিন্তু কোম্পানি বেশি লাভ তুলছে। তো এইসব কিছুর কারণেই এই স্টকে 10%-এর কাছাকাছি র্যালি এসেছে। তারপরে জিন্দাল স্টিল লিমিটেড, এইখানে কোম্পানির কোয়ার্টার পরের যে রেজাল্ট সেটা একটু শক্তিশালী ছিল এবং তারপরে বিভিন্ন অ্যানালিস্ট আপসাইডের টার্গেট দিচ্ছে, দেখতে পাচ্ছেন 11% আপসাইড। এইখানে যদি এই এমকে গ্লোবালের কথা বলি, এরা দেখতে পাচ্ছেন 1400 পর্যন্ত টার্গেট দিচ্ছে, বর্তমানে কত রয়েছে 1267। তো এখান থেকে প্রায় 130 পয়েন্ট উপরে যেতে পারে এরকম সম্ভাবনা এমকে গ্লোবাল দেখছে। তারপরে একটি কোম্পানি আইডিয়া ফোর্স টেকনোলজি লিমিটেড, স্টকটা যবে থেকে মার্কেটে লিস্ট হয়েছিল ইনভেস্টরদের ক্রমাগতই হতাশ করেছিল, কিন্তু তারপরে একটা শার্প রিকভারি আসছে। এই অল্প কিছুদিনেই দেখতে পাচ্ছেন প্রায় 84% রিকভার করে গেছে। এতটা রিকভার করার পরেও যদি দেখেন এই টপ থেকে প্রায় 43%, 44% ডাউন রয়েছে। কোম্পানির নাম্বার খুবই স্ট্রং, সেটা কোয়ার্টারলি বেসিসেই বলুন বা ইয়ারলি বেসিসেই বলুন। এখানে সেলস তো দেখতে পাচ্ছেন এই 20 কোটি ছিল, 31 কোটি ছিল, সেখান থেকে বেড়ে 141 কোটি, ইয়ারলি প্রায় 600% জাম্প এবং এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন এগুলো মাইনাসে ছিল, মানে লস
মেকিং কোম্পানি, তো সেখান থেকে কোম্পানি সরাসরি 60 কোটির প্রফিট পোস্ট করে দিয়েছে এবং তারপরে তেজি আসাটা স্বাভাবিক, সেরকমই হয়েছে। তারপরে চোলামণ্ডলম ফাইন্যান্সিয়াল হোল্ডিং 7.32% বাড়া। আর এরপরে যদি আদানি গ্রুপ দেখি, এই আদানি এন্টারপ্রাইজেস কোম্পানি এবারে যে নাম্বার পেশ করেছে সেখানে কিছুটা লসে চলে গেছে, তবে এর আগেও বলেছে এই যে কনসিস্টেন্সি সেটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার হিসেবে কাজ করে। কোম্পানিতে এর আগে বারবার লাভ পোস্ট করছিল, সেবারে একবার লস পোস্ট করেছে, তো মার্কেট সেটাকে ইগনোর করে গেছে। তারই সঙ্গে সঙ্গে এই আদানি এন্টারপ্রাইজেস এর বাড়ার আরো একটা কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন। তো এই ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার এসে গেলে কি হবে, এই আদানি এন্টারপ্রাইজেস এনার যে গৌতম আদানি রয়েছেন তিনি এই বিজেপি ঘনিষ্ঠ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে বড় বড় অর্ডার কিন্তু তিনি পাবেন। তো সেই কারণে দেখতে পাচ্ছেন 2.68% বেড়েছে। তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে জেব্রিস এরা টার্গেট প্রাইস বাড়িয়ে দিয়েছে, কি নোট করছে যে এই এবিটা এটা বৃদ্ধি পেয়েছে। তারপরে এই আদানি গ্রুপের আরো অন্যান্য কোম্পানি বেড়েছে, যেমন এই আদানি পোর্টস, তো কলকাতার যে বিভিন্ন পোর্টস তার মধ্যে অনেকগুলো এই যে আদানি পোর্টস এরা কন্ট্রোল করে থাকে, দেখতে পাচ্ছেন 5.41% বাড়া। এই আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির প্রতি এই যে জেফটি সেটা বুলিশ হয়েছে, দেখতে পাচ্ছেন এই আদানি পাওয়ার বলুন, পোর্ট বলুন, এন্টারপ্রাইজেস বলুন, এগুলোর যে টার্গেট প্রাইস এটা বাড়িয়ে দিয়েছে। আদানি পোর্টস এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই 1825 টার্গেট এটা বাড়িয়ে করে দিয়েছে 1980। তারপরে এই আদানি পাওয়ার এখানে 185 টার্গেট দিয়েছিল, সেটা বাড়িয়ে করে দিয়েছে 255। এবং যদি এন্টারপ্রাইজেস এর কথা বলি, এখানে 2600 টার্গেট দিয়েছিল, সেটা বাড়িয়ে 2800 করে দিয়েছে। আর এর আগেও বলেছি আদানি গ্রুপের এই তিনখানা কোম্পানি আমার পছন্দের, একটা হচ্ছে আদানি পাওয়ার, আদানি পোর্টস এবং এন্টারপ্রাইজেস। তো এই আদানি গ্রুপের মধ্যে কোনো কোম্পানি স্টাডি করতে চাইলে এই পাওয়ার, পোর্টস এবং এন্টারপ্রাইজেস এগুলোকে স্টাডি করতে পারেন। তারপরে ভোডাফোন আইডিয়া লিমিটেড এজিআর ডিউ রিলিফের খবরে 3.33% বেড়েছে। তারপরে এই আইচার মোটরস লিমিটেড এটা বেড়েছে 3.11%। আর এরপরে লুজার গুলো দেখে নেব, মার্কেটে যে বড় বড় মুভ আসছে সেগুলো মূলত এই কোয়ার্টার পর রেজাল্টের কারণেই আসছে। লুজার্স এখানে দেখতে পাচ্ছেন সোনা, বিএলডব্লিউ, পিসিসন, ফরজিন্স 5.23% পড়ে গেছে, কিন্তু কোম্পানি যদি নাম্বার দেখেন মোটামুটি সেলস বলুন, নেট প্রফিট বলুন, এগুলো বেড়েছে। সেলস ইয়ার অন ইয়ার 52% বাড়া, নেট প্রফিটও 35% বেড়েছে। কিন্তু যদি কোম্পানির প্রফিট মার্জিন দেখেন এটা হেভিলি ডাউন হয়ে গেছে। এই অপারেটিং প্রফিট মার্জিন 28% ছিল, ইয়ার অন ইয়ার সেটা পড়ে হয়েছে 24%, এবং এর আগের কোয়ার্টারের কথা ছিল 26%। তো এই ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই প্রফিট মার্জিন পড়ে যাওয়াতে ইনভেস্টররা কিছুটা হতাশ হয়েছে। তারপরে কোটাক মাহিন্দ্রা ব্যাংক এই কোম্পানিরও নাম্বার মোটামুটি ভালো ছিল, এখানে কোম্পানির সেলস 6% বাড়া ছিল এবং নেট প্রফিট এটাই 5% বাড়া ছিল। এরই পাশাপাশি কোম্পানি এই যে এস্টিমেট সেটাকেও বিট করেছিল, কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছিল, তবুও শেয়ারটা দেখতে পাচ্ছেন কিছুটা পড়ে গেছে। যদিও বিভিন্ন ব্রোকার এখনো এই স্টকটার প্রতি বুলিশই রয়েছে। এই মর্গান স্ট্যানলি দেখতে পাচ্ছেন এরাই ওভারওয়েট রেটিং দিয়ে রেখেছে, তারপরে নোমুরা এরাও এই বাই রেটিং দিয়ে রেখেছে। তবে কোটাক মাহিন্দ্রা ব্যাংক এরা আগেই বলে দিয়েছিল এই যে নেট ইন্টারেস্ট মার্জিন এখানে কিছুটা প্রেসার থাকতে পারে, এবং এটা বলতে পারেন সমগ্র ব্যাংকের ক্ষেত্রে কিন্তু থাকবে। এই নোমুরা কি বলছে দেখতে পাচ্ছেন, নোমুরা সিজ দ্য চ্যালেঞ্জ পোটেন্সিয়ালি স্প্রেডিং অ্যাক্রস দ্য ব্রডার ব্যাংকিং সেক্টর। মানে এমনটা নয় যে নেট ইন্টারেস্ট মার্জিন এটা শুধুমাত্র কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ক্ষেত্রেই চাপে থাকবে, প্রতিটা ব্যাংকিং কোম্পানিতে এই যে নেট ইন্টারেস্ট মার্জিন এটা চাপের মধ্যে থাকতে পারে। এই মতিলাল ওসওয়াল এরাও দেখতে পাচ্ছেন বাই রেটিং দিচ্ছে, এলারা ক্যাপিটাল এরাও বাই রেটিং দিয়েছে। মানে বেশিরভাগ ব্রোকারেজ এই স্টকটার প্রতি কিন্তু বুলিশই রয়েছে। তবু এই নাম্বারের পরে একটা কুইক রিয়াকশন এই স্টকটা কিছুটা পড়ে গেছে। তারপরে সিডিএসএল কোম্পানির নাম্বার খারাপ ছিল, 2.34% ডাউন হয়েছে। তারপরে জেনটেক এর নাম্বার তো খুবই খারাপ ছিল, দেখিয়েছিলাম ইয়ারলি এবং কোয়ার্টারলি খারাপ, 8.7% ডাউন। কেমন ছিল এখানে নাম্বার দেখতে পাচ্ছেন, সেলস ইয়ার অন ইয়ার 45% ডাউন হয়েছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও কোনো ইম্প্রুভমেন্ট আসেনি। এর আগের বছর সেম কোয়ার্টারে 325 কোটি সেলস ছিল, এবং এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন ইয়ারলি কোয়ার্টারলি দুটো জায়গাতেই ডাউন। ইয়ারলি যদি দেখেন 114 কোটি থেকে পড়ে 47 কোটি হয়েছে, এবং এর আগের কোয়ার্টারে ছিল 55 কোটি, সব জায়গাতে ডাউন হয়েছে। সেই কারণে স্টকটা প্রায় 8% পড়ে গেছে। তারপরে একটি কোম্পানি সান টিভি নেটওয়ার্ক লিমিটেড, মূলত এই ইলেকশন রেজাল্টের কারণে পড়েছে। ইলেকশন রেজাল্টের কারণে এই সান টিভি এটা কেন পড়লো দেখতে পাচ্ছেন, এটাই মিড ক্যাপ সেক্টরের মধ্যে একটা লুজার কোম্পানি অ্যামিড বিজয় লেড টিভিকেস ম্যাসিভ গেন্স ইন তামিলনাড়ু। তো এই টিভিকে পার্টি এটা জিতছে, সেই কারণে কিন্তু সান টিভি এই স্টকটা পড়েছে। তো এই বিজয়ের পার্টি যেটার সঙ্গে এই সান টিভি এর কি সম্পর্ক রয়েছে, কারণ দেখতে পাচ্ছেন যে পার্টি হারছে এই যে ডিএমকে, এই ডাবিডা মুনেন্ট্রা কাজাগাম, এই পার্টির সঙ্গে এই যে সান টিভি এর একটা বড় সম্পর্ক ছিল। দেখতে পাচ্ছেন সান টিভি ইজ ওন্ড বাই কালানিধি মারান, দ্য গ্র্যান্ড নেফিউ অফ দ্য লেট ডিএমকে প্যাট্রিয়ার্স এম করুণানিধি। মানে এই যে ডিএমকে পার্টি যেটা হারছে তার সঙ্গে সান টিভির একটা ভালো সম্পর্ক ছিল। তো এই ভালো সম্পর্ক থাকার কারণে কেন স্টকটা পড়লো দেখতে পাচ্ছেন, ইনভেস্টর হিস্টোরিক্যালি ভিউ দ্য কোম্পানিজ পারফরমেন্স অ্যাজ লিঙ্কড টু দ্য ডিএমকেস পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। মানে কোনো পলিটিক্যাল পার্টির হেল্প যদি কোনো কোম্পানি পায়, সেই কোম্পানি এমনি বাড়তে পারে। যেমন আদানি গ্রুপের ক্ষেত্রে আমরা দেখেছি বিজেপির সাপোর্টে বেড়েছে। তো এই ডিএমকে সাপোর্টে এই যে সান টিভি নেটওয়ার্ক এরা ভালো ব্যবসা করছিল।
ছিল। তো সেই ডিএমকে পার্টি এরা যেহেতু হেরে যাচ্ছে, সেই কারণে কিন্তু সান টিভি নেটওয়ার্ক এতে একটা বিরাট প্রেসার তৈরি হয়েছে। কত পার্সেন্ট পড়ে গেছে দেখতে পাচ্ছেন, 5.38% পড়ে গেছে। এরপরে আরো অনেক শেয়ার পড়েছে, যেমন এই নেটওয়ার্ক 3% ডাউন, তারপরে স্যাফায়ার ফুডস 6.13% ডাউন, পিরামল ফাইন্যান্স পড়েছে 5.68%, জিআরএসি 4.87% পড়েছে, এবং এই মাঝগাঁও ডক এটা পড়েছে 4.26%। এই মাঝগাঁও ডক এর সম্ভবত নাম্বার ছিল, এখানে নাম্বার তো ইয়ারলি ভালো ছিল, কিন্তু কোয়ার্টারলি ডাউন দেখতে পাচ্ছেন। এই কোয়ার্টারলি নেট প্রফিট এটাই 880 কোটি থেকে পড়ে 674 কোটি হয়েছিল। এবিটাও দেখতে পাচ্ছেন 887 কোটি থেকে পড়ে 543 কোটি হয়েছিল, এবং এই ইপিএস এটাও দেখতে পাচ্ছেন কোয়ার্টারলি ডাউন ছিল। তারপরে এই কাজারিয়া সিরামিক্স এটা পড়েছে 6.96%। আর এরপরে যদি আজকের কোয়ার্টার পর রেজাল্টের কথা বলি, আজকে অনেক বড় বড় কোম্পানি নাম্বার পেশ করবে, যেমন দেখতে পাচ্ছেন ভেল রয়েছে, অম্বুজা সিমেন্ট রয়েছে, টাটা টেকনোলজিস, এরকম 45টারও বেশি কোম্পানি তাদের নাম্বার পেশ করতে চলেছে, এবং এদের মধ্যে কিছু কোম্পানি নাম্বার পেশ করে দিয়েছে এবং রিয়াকশনও দেখিয়ে দিয়েছে। প্রথম কোম্পানি হচ্ছে ভেল, দেখতে পাচ্ছেন নাম্বারের পরেই একটা শার্প র্যালি এসেছে, 7.60% বেড়ে বন্ধ হয়েছে। কেমন নাম্বার? খুবই সলিড নাম্বার। সেলস দেখতে পাচ্ছেন 12,310 কোটি, যেটার আগের বছরের সেম কোয়ার্টার বা আগের কোয়ার্টার দুটোর তুলনাতেই বেশি। নেট প্রফিটও দেখতে পাচ্ছেন 1290 কোটি এসেছে, যেটার আগের কোয়ার্টারের থেকেও বেশি এবং আগের বছর সেম কোয়ার্টারের থেকেও বেশি। এবিটাও দেখতে পাচ্ছেন ভালো এসেছে। এবং যদি প্রফিট মার্জিনের কথা বলি, এটাও হেভিলি বেড়েছে। এই 9% প্রফিট মার্জিন বেড়ে হয়েছে 14%। এর আগের কোয়ার্টারে প্রফিট মার্জিন ছিল 6%। তারপরের কোম্পানি হচ্ছে গোদরেজ প্রপার্টিজ, এরও নাম্বার খুব স্ট্রং। এখানে সেলস 63% বেড়েছে, 2122 কোটি থেকে বেড়ে 3454 কোটি, এবং কোয়ার্টারলি তো আরো ভালো নাম্বার। নেট প্রফিটে দেখতে পাচ্ছেন 378 কোটি থেকে বেড়ে 645 কোটি হয়েছে, এবং এর আগের কোয়ার্টারে ছিল 194 কোটি। তো এখানে সলিড জাম্প দেখতে পাওয়া গেছে। এবং যদি প্রফিট মার্জিনের কথা বলি, এটাও ইমপ্রুভ হয়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে 4% প্রফিট মার্জিন ছিল, সেটা বেড়ে 15% হয়েছে, এবং এর আগের কোয়ার্টারে এই যে প্রফিট মার্জিন এটা দেখতে পাচ্ছেন মাইনাসে চলে গিয়েছিল। তো প্রতিটা প্যারামিটারে এই গোদরেজ প্রপার্টিজ বলুন বা এই সঙ্গে সঙ্গে এই ভেল বলুন, এদের নাম্বার খুবই সলিড এসেছে। আর এমনিতেই কোয়ার্টার পর রেজাল্টের দিক থেকে বলুন, আমাদের ইলেকশন রেজাল্টের দিক থেকে বলুন, গ্লোবাল মার্কেটের দিক থেকে বলুন, এগুলো থেকে মার্কেট ভালো সংকেত পেল। এই যে ক্রুড অয়েল, এটা কিন্তু ভালো সংকেত দিচ্ছে না। আজকে তো মার্কেট ইগনোর করে গেছে, কিন্তু এই ক্রুড অয়েল আজকের দিনেও দেখতে পাচ্ছেন 3.24% বেড়ে গেছে। এই 111-র উপরে রয়েছে ব্রেন্ট ক্রুড, এবং ডব্লিউটিআই ক্রুড এটাও দেখতে পাচ্ছেন 105-এর উপরে উঠে গেছে। তো এটা একটু চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আর এই গোল্ড সিলভার এখানে কিছুটা পতন দেখা যাচ্ছে। এই ক্রুড অয়েলের দাম বাড়লেই গোল্ড সিলভার এগুলো বর্তমানে পড়ছে। এই গোল্ড 1%-এরও কম পড়া, কিন্তু সেখানে সিলভার এটা 2.5% পড়ে গেছে, 2,44,000-এর কাছাকাছি নেমে এসেছে। আর ভিডিও শেষে নিফটি আজকে নিফটির মধ্যে 37টা সবুজে বন্ধ হলো এবং 13টা লাল নিশানে বন্ধ হলো। আর এর মধ্যে কোনগুলো ভালো এবং কোনগুলো সব থেকে খারাপ পারফর্ম করেছে? ভালো পারফরমেন্স দেখিয়েছে আদানি পোর্টস 5.5%-এর কাছাকাছি বাড়া, আইচার মোটরস 3%-এর উপরে বাড়া, জিও ফাইন্যান্স 2.98% আপ, আদানি এন্টারপ্রাইজেস 2.68%, এবং রিলায়েন্স এটা 2.54% বেড়েছে। আর পড়ার লিস্টে কোনগুলো ছিল? কোটাক ব্যাংক 3.11% ডাউন, ভারতী এয়ারটেল পড়েছে 3.12%, ডক্টর রেড্ডি 2.61% পড়েছে, ওএনজিসি 2.22%, এবং টিসিএস এটা পড়েছে 1.77%। এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে কিছু স্টক কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।